আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের ভয়েস চেঞ্জিং এর ৪ নাম্বার ভিডিও মানে শেষ ভিডিও। আমার এর আগে ৩ টা ভিডিও ছিল ভয়েস চেঞ্জিং এর উপরে। সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স এ ভয়েস চেঞ্জিং করতে হয়। ওই সেন্টেন্স গুলো ছাড়াও আরো কিছু এক্সট্রা রুলস থাকে, এক্সট্রা কিছু সেন্টেন্স আছে যাদেরও ভয়েস চেঞ্জিং আমাদের এক্সামে এসে থাকে। তো সেখান থেকে আমি কয়েকটা স্পেসিফিক যেগুলো বেশিরভাগ আমাদের এক্সামে আসে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো তোমরা আগে কাইন্ডলি আমার ওই ৩ টা ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখবে। নাহলে কিন্তু বুঝতে পারবে না আমার আজকের এই ক্লাসটা। সো যারা ওই ভিডিওটা দেখোনি, ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা অবশ্যই দেখে নিবে। ওকে, সো এবার আমি শুরু করি আজকে আমাদের ১ নাম্বার একটা রুলস দিয়ে যেগুলো এক্সট্রা, যেগুলো আমাদের ভয়েস চেঞ্জিং এর এক্সামে এসে থাকে। আচ্ছা, যেমন ১ নম্বর হচ্ছে ডাবল অবজেক্ট। ওকে, ডাবল অবজেক্ট যুক্ত। আচ্ছা, যখন কোনো সেন্টেন্স ডাবল অবজেক্ট যুক্ত হবে সেই সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি? ওকে, ডাবল অবজেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি? ডাবল অবজেক্ট অবজেক্ট হচ্ছে যখন একটা সেন্টেন্সে ২ টা অবজেক্ট থাকে। নরমালি দেখি আমরা কি জানি? একটা সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট অ্যান্ড তারপরে অক্সিলারি থাকলেও থাকে, নাও থাকলে না থাকে অ্যান্ড তারপরে থাকে মূল ভার্ব। মূল ভার্বের পরে যে অংশটা থাকে ওটাকে আমরা বলি অবজেক্ট। তো অনেক সময় ২ টা অবজেক্ট থেকে থাকে মূল ভার্বের পরে। তখন ওই সেন্টেন্স গুলাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব চলো আমরা দেখি। ওকে, সো আমি এখন একটা অ্যাক্টিভ ভয়েস লিখি। যেমন, যেমন I saw him reading a book. ওকে? আচ্ছা, এই সেন্টেন্সটা তোমরা দেখো। এটা একটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে। বাট এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট। স এটা হচ্ছে কি মূল ভার্ব। এরপরে ভার্বের পরে যেটা থাকে ওইটাকেই আমরা সবসময় বলি অবজেক্ট। বাট তারপরেও দেখো আবার রিডিং এ বুক। এটা কিন্তু আবার আরেকটা অবজেক্ট বা এক্সটেনশনও বলতে পারো। তো দেখো এখানে কিন্তু ২ টা অবজেক্ট দেখতে পাচ্ছি আমরা। ভার্বের পরে যখন ২ টা অবজেক্ট থাকবে সেটাকে আমরা বলি ডাবল অবজেক্ট। তো এই সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ করব? দেখো ২ টা অবজেক্টের মধ্যে একটা কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট এখানে। ব্যক্তিবাচক বলতে কি এটা কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে হিম। হিম দ্বারা একটা ব্যক্তি বোঝাচ্ছে। রিডিং এ বুক এটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট। সো ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকবে আমরা কি করব? ওইটা দিয়েই শুরু করব আমাদের ভয়েসটা। ভয়েস চেঞ্জিং এর ৫ টা স্টেপ কি? অবশ্যই তোমরা এখন জানো যে ভয়েস চেঞ্জিং এর ৫ টা স্টেপ শুরুতেই হচ্ছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখন তুমি কোন অবজেক্টটা নিবে? তো আমরা কি করব? ব্যক্তিবাচক অবজেক্টটাকেই আনবো। আর বাকি যে অবজেক্টটা আছে সেটাকে আমরা বাই এর আগে বসিয়ে দিব। কিভাবে? আমি এখন তোমাদেরকে দেখাই। সো আমি কি করব? এই অবজেক্টটাকে এখানে শুরুতে নিয়ে আসবো। সো এটা হচ্ছে কি হিম। আর হিম যখন সাবজেক্টে আসবে তখন হয়ে যাবে হি। ওকে? হি যেমন অবজেক্টে গেলে হিম হয়। তো হিম আবার যখন সাবজেক্টে আসবে তখন উল্টাভাবে হবে না? তাহলে হবে কি হি। ওকে, তাহলে হি। আচ্ছা, এরপর আমাদের কি বসাতে হবে? সেকেন্ড স্টেপ ছিল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা দেখি তো এটা কোন টেন্স? দেখো এখানে আই এর পরে স। মাঝখানে কোনো অক্সিলারি কিন্তু নাই। আর অক্সিলারি নাই মানে কি? হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স। স মানে কি? পাস্ট। সি এর পাস্ট টেন্স হচ্ছে কি? স। তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আইডেন্টিফাই হয়ে গেল এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট এর জন্য ভয়েসে কি অক্সিলারি হবে? আমরা জানি পাস্ট ইনডিফিনিট কি করবে? ওর নিচের জনের অক্সিলারি ইউজ করবে মানে পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ইউজ করবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ অথবা ওয়্যার। সো ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে এখন তুমি কোনটা ইউজ করবা? ওকে, ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে এখানে আছে হি। হি এর সাথে তুমি কোনটা ইউজ করবা? আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আমরা ওয়াজ ইউজ করব। ওকে? তাহলে এখানে আমরা হি এর সাথে কোনটা নিলাম? হি এর সাথে আমরা নিলাম ওয়াজ। ওকে। আর ৩ নাম্বার স্টেপ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হচ্ছে এখানে কি স। তাহলে স এর পাস্ট পার্টিসিপল কি? সিন। অলরাইট? আর দেন ৪ নাম্বার আমাদের স্টেপ হচ্ছে কি একটা বাই বসাতে হবে। বাট এখানে দেখো আরেকটা অবজেক্ট আছে। আমি একটু আগে বলেছি কি যে আরেকটা অবজেক্টকে আমাদেরকে বাই এর আগে বসিয়ে দিতে হবে। তার মানে এখনই আমি এই রিডিং এ বুকটা বসিয়ে দিব। এখনই আমি বসিয়ে দিব রিডিং এ বুক। এর পরে আমি বাই লিখব। ওকে? আর তারপরে ৫ নাম্বার স্টেপটা কি ছিল? যে সাবজেক্ট যেটা আছে সেটা হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট কি আছে?
আই, তাহলে আই এখন হয়ে যাবে কি মি। আই যখন অবজেক্টে যাবে তখন সেটা হয়ে যাবে কি মি। তাহলে আমার প্যাসিভটা কি দাঁড়ালো? হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। অলরাইট? তাহলে আমরা দেখলাম কিভাবে ডাবল অবজেক্ট থাকলে আমরা প্যাসিভ করতে পারি। ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল লিখি। যেমন আচ্ছা, এখান থেকে লিখি, দ্য হেডমাস্টার হেডমাস্টার টিচেস আস ইংলিশ। ওকে, এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকেও তোমাকে প্যাসিভ করতে হবে। আচ্ছা, দেখি আমরা এখানে ডাবল অবজেক্ট আছে কিনা। দেখো, দ্য হেডমাস্টার হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে এখানে ভার্ব, আর আস ভার্বের পরেরটাই কিন্তু অবজেক্ট। আবার দেখো ইংলিশ মানে আরেকটা। ওকে, তাহলে এখানেও আমরা দেখলাম কি ডাবল অবজেক্ট। সো এটাকে আমরা এখন কিভাবে করব? সেম ভাবেই তুমি কি করবা, এই ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটা নিয়ে শুরু করবা, আস। তো আস যখন আবার সাবজেক্টে আসবে সেটা হয়ে যাবে উই। এন্ড তারপরে অক্সিলারি ইউজ করব কি? দেখো এখানে কোনো অক্সিলারি নাই, তার মানে এটা কি টেন্স? দেখো টিচেস মানে এটা প্রেজেন্টে আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি করবে? ওর পরে যে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ইউজ করবে, মানে এম, ইজ, আর। তো উই এর সাথে আমি কোনটা ইউজ করব? উই এর সাথে সবসময় আমরা ইউজ করি আর। উই আর, এরপরে টিচেস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, AUGST, টট। এরপরে কি করব? আমরা যে বাকি অবজেক্ট আছে সেটা আগে লিখব আর বাইটা পরে লিখব। ওকে, এন্ড তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে দা হেডমাস্টার। দা হেডমাস্টার যখন অবজেক্টে যাবে ও কিন্তু দা হেডমাস্টারই থাকবে। ওকে, তাহলে বাই দা হেডমাস্টার। অলরাইট, তো আশা করি বুঝতে পারছো কিভাবে ডাবল অবজেক্ট থাকলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। অলরাইট, সো এবার আমরা দেখি নেক্সট। ওকে, সো এবার আমরা নেক্সট রুলসটা দেখি। অলরাইট, নেক্সট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব এর পরে প্রিপোজিশন থাকলে। ওকে, প্রিপোজিশন থাকলে। অলরাইট, সো আমি এখানে কি লিখলাম? ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন থাকলে। একটু ভারী, ভারী ওয়ার্ড লাগতেছে তোমাদের কাছে। আগে একটু বুঝিয়ে দেই। তো হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? দেখো অনেক সময় কিছু, কিছু ভার্ব থাকে যে ভার্ব গুলো নিজেই তার মানে একটা ভার্বের মাধ্যমেই পুরো কথাটা প্রকাশ পায়। কোনো অবজেক্ট লাগে না। ওকে? যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি যদি বলি হি স্লিপস। জাস্ট সিম্পল একটা সেন্টেন্স লিখলাম কি? হি স্লিপস। আচ্ছা, এখানে দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে কিন্তু মূল ভার্ব। তারপর আর কিছুই নাই, অবজেক্ট নাই। সো দেখো এটার দ্বারা কি বোঝাচ্ছে? সে ঘুমাচ্ছে। একটা পরিপূর্ণ সেন্টেন্সও কিন্তু হয়ে গেছে, সে ঘুমাচ্ছে। আর কিছু বলার আমার প্রয়োজনও নাই। তার মানে অবজেক্ট ছাড়াই ভার্ব নিজেই তার অর্থ প্রকাশ করতেছে। এই ধরনের ভার্বকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বগুলো কি নিজেই নিজের অর্থ প্রকাশ করে অবজেক্টের সাহায্য ছাড়া। সো এই ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন গুলো কোনটা? যেমন ধরো এট, অন, আপন, বিফোর, আফটার। ওকে, এরকম আরো অনেকগুলো প্রিপোজিশন আছে, তোমরা অবশ্যই অনেকে জানো। তো এই প্রিপোজিশন যদি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে থাকে তখন আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাহলে এখন আমি সেটাই দেখি। অলরাইট, সো আমি এখন একটা অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল লিখি। যেমন শি লুক আফটার দ্য অরফানস। ওকে, সো এটা একটা অ্যাক্টিভ লিখলাম যে শি লুকস আফটার দ্য অরফানস, মানে সে এতিম বাচ্চাদেরকে দেখাশোনা করে। ওকে, তো এইখানে দেখো লুকস এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর এই লুকস এর পরে আছে আফটার। আফটার একটা প্রিপোজিশন। সো এই লুকস এর পরে আছে কি আফটার। এখন দেখো এই সেন্টেন্সে কি কি আছে? এই সেন্টেন্সে আমরা দেখলাম সাবজেক্ট আছে, আর এটা হচ্ছে কি ভার্ব, আর দ্য অরফানস হচ্ছে এখানে অবজেক্ট। দেখো
আমরা কিন্তু জানি ভার্বের পরে যেটা থাকে ওটাকে আমরা অবজেক্ট বলে আসছি। এখন ভার্বের পরে কি আছে? আফটার। আফটার কিন্তু অবজেক্ট না। আফটার একটা প্রিপোজিশন। এটা তোমাকে জানতে হবে যে প্রিপোজিশন কোনটা। এখানে আফটার একটা অবজেক্ট হয় না যে আফটারকে আমি সাবজেক্ট দিয়ে শুরু করব, আফটার দিয়ে শুরু করব একটা সেন্টেন্স। নো। এটা একটা প্রিপোজিশন। তো যখন কোন ভার্বের পরে প্রিপোজিশন থাকবে তখন ওই প্রিপোজিশন আর ওই ভার্ব মিলিত হয়ে একটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করবে। মানে এটা পুরাটাকেই তখন তোমাকে ভার্ব মনে করতে হবে। ওকে? তখন কিন্তু শুধু লুকস ভার্ব হবে না। লুকস আফটার এটাই একটা ভার্ব। এটাকেই তোমাকে একটা গ্রুপ ভার্ব মনে করতে হবে। আর এই অনুযায়ী তোমাকে আবার প্যাসিভ করতে হবে। সেম রুলস, প্যাসিভের যে রুলস, সেই রুলস অনুযায়ী আমরা এখন প্যাসিভ করব। কিভাবে করব? শুরুতে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। দ্যাট মিনস দ্য অরফানস দিয়ে আমরা শুরু করব। ওকে? শুরু করলাম দ্য অরফানস। এরপরে অক্সিলারি ভার্ব আনবো। অক্সিলারি ভার্ব কি আনবো? দেখো সাবজেক্ট ভার্বের সাথে এস আছে। দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি নাইন তাহলে ইউজ করব কি এম ইজ আর এর যেকোনো একটা দ্য অরফানস অরফানস কি এটা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে তাহলে প্লুরাল নাম্বারের সাথে আমরা জানি সবসময় কি হয় আর তাহলে দ্য অরফানস আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখো এখানে কিন্তু ভার্ব হচ্ছে লুকস আফটার লুকস আফটার এর পাস্ট পার্টিসিপল কি হবে লুকস এর পাস্ট পার্টিসিপল হচ্ছে লুক আর আফটার যেহেতু একটা প্রিপোজিশন প্রিপোজিশনের কোনো পাস্ট পার্টিসিপল হয় না পাস্ট পার্টিসিপল একমাত্র ভার্বেরই হয় তাহলে লুকস আফটারটা হয়ে যাবে লুকড আফটার লুকড আফটার দেখো আমি কিন্তু যখনই কথা বলতেছি আমি একসাথে এদের দুজনকে উচ্চারণ করতেছি আমি লুকস আর আফটার আলাদা আলাদা বলতেছি না আমি কিভাবে বলতেছি লুকস আফটার আবার এখানে যখন লিখলাম কিভাবে বলতেছি লুকড আফটার একই সাথে উচ্চারণ হচ্ছে কেননা এটা এখন গ্রুপ ভার্ব হিসেবে কাজ করতেছে দুইজনকেই তখন তোমাকে একই সাথে বলতে হবে লুকড আফটার ওকে তো এটা হয়ে গেল আমার ভার্বটা আমি বসিয়ে দিলাম এরপরে আমি কি বসাবো একটা বাই বসাবো তারপরে কি করব সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে সাবজেক্ট হচ্ছে কি শি তাহলে শি যখন অবজেক্টে যায় তখন সেটা কি হয় হার তাহলে আমার প্যাসিভটা কি দাঁড়ালো দ্য অরফানস আর লুকড আফটার বাই হার ওকে আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি যখন কোনো ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে প্রিপোজিশন থাকবে আমরা কিভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো অলরাইট তো এবার আমরা নেক্সটে চলে যাই ওকে এবার নেক্সট হচ্ছে যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট দেখব ওকে যখন অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো আগে তোমাকে সেটা জানতে হবে রিফ্লেক্সিভ অবজেক্ট বলতে আমরা বোঝাই যেমন মাই সেলফ হিমসেলফ হার সেলফ দেমসেলফ ওকে যে ওয়ার্ড গুলো শেষে সেলফ 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 থাকবে যেমন মাইসেলফ হিমসেলফ হারসেলফ দেমসেলফ দেমসেলফ এই যে সেই ওয়ার্ড গুলো আছে এগুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ অবজেক্ট যখনই কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড গুলো থাকবে সেটাকে তুমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা ওকে সেটা আমরা এখন দেখি একটা অ্যাক্টিভ দেখি যেমন হি কিলড হিমসেলফ ওকে তো আমি কি বললাম হি কিলড হিমসেলফ এখানে দেখো হিমসেলফ আছে এটা একটা রিফ্লেক্সিভ অবজেক্ট তো যখনই রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে তখন সেটাকে প্যাসিভ করার পুরো প্রসেসটাই আলাদা এতক্ষণ আমরা যেভাবে করে আসছি অ্যাক্টিভ টু প্যাসিভ ওইটার সাথে এটা একদমই ভিন্ন তো এটা আমি কিভাবে করব দেখো এখন আর তোমাকে অবজেক্ট সাবজেক্ট এসব করার কোনো দরকার নাই জাস্ট যে সাবজেক্ট যেটা আছে সেইটাই আবার সাবজেক্টে বসবে যেটা সাবজেক্ট আছে সেটাই এখানে বসবে কেননা এটার অর্থটা তুমি আগে দেখো অর্থটা হচ্ছে কি সে নিজেকেই মেরে ফেলেছিল হি কিলড হিমসেলফ সে মেরে ফেলেছিল হিমসেলফ মানে কি তার নিজেকেই সো এখানে হি বলতেও যাকে বোঝাচ্ছে হিমসেলফ বলতে কি তাকেই বোঝাচ্ছে একজনই ব্যক্তি এখানে এতক্ষণ আমরা যে সেন্টেন্স গুলো দেখে আসছিলাম ওখানে দুইজন ছিল শুরুতে একজন আর শেষে আবার আরেকজন বাট এখানে কিন্তু একজনের কথাই বলা হচ্ছে এই জন্য সাবজেক্টটা চেঞ্জ হবে না ওই সাবজেক্টটাই আমরা ইউজ করব হি এরপরে আমরা একটা অক্সিলারি ইউজ করব কি অক্সিলারি টেন্স অনুযায়ী টেন্সটা দেখো কিলড কিলড মানে পাস্ট তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি কি ওয়াল অথবা ওয়্যার বয়েজ এর ক্ষেত্রে তাহলে হি এর সাথে আমরা কি ইউজ করব হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হি এর সাথে আমরা ইউজ করব ওয়াজ
এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাও। দেখো মূল ভার্ব হচ্ছে কি কিল্ড, এটা কিন্তু অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মেই আছে, তাহলে এটাই বসিয়ে দাও। জাস্ট ওইটাই আবার বসিয়ে দাও। এরপরে একটা বাই বসাও। এরপরে আবার কি করো, যে অবজেক্টটা আছে শেষে ওইটাই বসিয়ে দাও। হয়ে গেল আমার অ্যাক্টিভ টু প্যাসিভ। একদম ইজি, জাস্ট যে সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে সেইটাই হবে। মাঝখানে শুধু কি করলাম, একটা অক্সিলারি আনলাম এক্সট্রা আর একটা বাই আনলাম এক্সট্রা, বাকি কিন্তু ওই সেন্টেন্সটাই আছে। এটা একদম ইজি। ওকে, তাহলে আমার প্যাসিভটা কি দাঁড়ালো, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, মানে সে নিজের দ্বারাই মৃত্যুবরণ করেছে বা নিজেই নিজেকে মেরে ফেলেছে। সো তাহলে দেখো এটা কিভাবে আমি করলাম, জাস্ট একটা অক্সিলারি আনবো আর একটা বাই আনবো, বাকি সেম যা আছে তাই থাকবে। অলরাইট, বুঝা গেছে কিভাবে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ওকে, এবার আমরা নেক্সট একটা দেখি। ওকে, এবার আমরা নেক্সট দেখি। নেক্সট হচ্ছে কোয়াসি প্যাসিভ। এটা অনেকটাই ইম্পর্টেন্ট, এক্সামে প্রায়ই আসে। কোয়াসি প্যাসিভ যুক্ত যখন কোনো অ্যাক্টিভ ভয়েস কোয়াসি প্যাসিভ থাকবে। এখন কোয়াসি প্যাসিভটা কি আগে তোমাকে এটা জানতে হবে। যেই সেন্টেন্সটা দেখতে অনেকটাই প্যাসিভের মতো, ওকে, যেটা কিন্তু দেখতে অনেকটাই প্যাসিভের মতো, বাট ওই সেন্টেন্স দ্বারা কোনো কাজ করা বোঝায় না, কোনো কাজ হবে না ওই সেন্টেন্সে, জাস্ট একটা অবস্থা বোঝায়। যেমন কি, যেমন ধরো আমি যদি বলি দরজাটি বন্ধ আছে, ওকে, একটা সেন্টেন্স বললাম দরজাটি বন্ধ আছে। দেখো এই সেন্টেন্সটা কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই সেন্টেন্সটায় কেউ দরজা বন্ধ করতেছে না, বা আমি কাউকে বলতেছিও না যে দরজা বন্ধ করো, বা দরজা নিজে নিজেও বন্ধ হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না, জাস্ট দরজাটা বন্ধ আছে। আমি সেটা বললাম, একটা অবস্থা বোঝাচ্ছি যে দরজাটা কেমন আছে, মানে কোন অবস্থায় আছে, বন্ধ অবস্থা আছে না খোলা। সেইটা বোঝানোর জন্যই আমি বললাম কি দরজাটি বন্ধ আছে। তো যখন কোনো সেন্টেন্স দ্বারা এরকম অবস্থা বোঝাবে, কোনো কাজ হবে না, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কেন বলে, কেননা ওই সেন্টেন্সটা দেখতে প্যাসিভের মতো। যেমন দরজাটি বন্ধ আছে, এটা আমি কিভাবে লিখবো, দ্য ডোর ক্লোজড। দেখো এখানে ভার্বের ভি3 ফর্ম ইউজ করা হইছে, তো এই জন্য এটাকে অনেকটা প্যাসিভের মতো দেখতে। যেহেতু এখানে ভার্বের ভি3 ফর্ম ইউজ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি কোয়াসি প্যাসিভ। ওকে, তাহলে বুঝতে পারছো আশা করি যে কোয়াসি প্যাসিভটা কি। এই ধরনের কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, এটা অনেক একটা এক্সাম্পল, মানে এক্সামে আসে। যেমন হানি টেস্ট সুইট। ওকে, আমি এখানে কি বললাম, হানি টেস্ট সুইট, মানে মধুর টেস্ট হচ্ছে মিষ্টি। এখানে দেখো কোনো কাজ হচ্ছে না, এই সেন্টেন্সটা দ্বারা কোনো কাজ হচ্ছে না, জাস্ট একটা অবস্থা বোঝাচ্ছে যে মধুটা কেমন, টেস্ট কেমন, মিষ্টি। কোনো কাজ হচ্ছে না, জাস্ট একটা অবস্থা বোঝাচ্ছে। এই সেন্টেন্স গুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। এটাকে আমি এখন কিভাবে প্যাসিভ করব একটু খেয়াল করো, একটু ট্রিকি। সেটা হচ্ছে কি, প্রথমে এই যে সাবজেক্ট যেটা থাকে সেটাই আমরা ইউজ করব হানি। আচ্ছা, এরপরে আমরা অক্সিলারি ভার্ব আনবো। অক্সিলারি ভার্ব হচ্ছে কি, এখানে যেহেতু নাই, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেস্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ওর যে অক্সিলারি ইউজ হবে অ্যাম ইজ আর। হানির সাথে আমরা ইউজ করব ইজ। কেন, বিকজ অফ হানি সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হয়। হানি মানে কি মধু, আমরা বলবো না মধুগুলো বা মধু, মানে অনেকগুলো মধু এভাবে বলি না, আমরা মধু মধুই বলি। তো এটা একটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়, দ্যাট মিনস হানি ইজ। আচ্ছা, এরপরে এই যে অবজেক্টটা থাকবে সেইটা আগে আনবো, হানি ইজ সুইট। এরপরে আমরা একটা হয়েন আনবো, হয়েন, তারপরে দিব ইট। ইট মানে, ইট হচ্ছে আমি এই হানিকে বোঝাচ্ছি। যখন সিঙ্গুলার নাম্বার থাকবে শুরুতে তাহলে আমরা দিব ইট, আর যদি শুরুতে প্লুরাল নাম্বার থাকতো তাহলে আমরা ইউজ করবো দে। অলরাইট, তাহলে হানি ইজ সুইট, হয়েন, ইট, আবার অক্সিলারিটা দিব, যে অক্সিলারিটা এখানে ছিল ওইটাই আবার এখানে দিব, যেহেতু ইট একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আবার আমরা একটা আবার অক্সিলারি দিব। এন্ড লাস্টে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো শেষে। টেস্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেস্টেড। ওকে, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিলাম শেষ। এইটাই হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভটা কি দাঁড়ালো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। অলরাইট,
সেটা একটু ট্রিকি, তোমাকে একটু মনে রাখতে হবে, কয়েকটা প্র্যাকটিস করলেই অটোমেটিক মনে থাকবে তোমার। আমি আরেকটা দেখাই তাহলে আবার ক্লিয়ার হবে বেশি করে। যেমন রাইস সেলস চিন। ওকে, দেখো এইটা একটা কোয়াসিপেসিভ। কিভাবে আমি বললাম কি, রাইস সেলস চিট মানে চাল খুব কম দামে বিক্রি হয়। এখানে কোনো কাজ হচ্ছে না, জাস্ট একটা অবস্থা বোঝাচ্ছি। যখনই এই ধরনের সেন্টেন্স হবে সেটাকে আমি কিভাবে করব, প্রথমে রাইসের জায়গায় রাইসটা লিখো, তারপরে অক্সিলারি কি আনবো, রাইস যেহেতু সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয় তাহলে অক্সিলারি ইজ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে কি করব, যে অবজেক্ট আছে সেটা আগে আনবো, তারপরে একটা হয়, তারপরে আবার ইট ইজ, এন্ড দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেল। সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড। ওকে, সেলের পাস্ট পার্টিসিপল আমরা জানি কি সোল্ড, তাহলে আমার প্যাসিভটা হলো কি, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। অলরাইট, তাহলে আমরা দেখলাম কিভাবে কোয়াসি প্যাসিভ যুক্ত সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো এটাই ছিল আমার কয়েকটা এক্সট্রা রুলস অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের, আগের ভিডিওগুলো ছাড়া। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখব যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি ঠিক একইভাবে তুমি আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে। যে রুলস গুলো আমি দেখালাম আমার এই সবকটা ভিডিওতে, প্রত্যেকটা রুলসকে যখন তুমি আবার ঘুরিয়ে শিখবা, ঘুরিয়ে পড়বা, উল্টা ভাবে শিখবা, তখনই তুমি কি করবা, প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভও করতে পারবা। এক্সামে কিন্তু এটাও আসে যে প্যাসিভ থাকবে, তোমাকে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। জাস্ট এই রুলসটাকে একটু ঘুরিয়ে চিন্তা করবা। ওকে, এখন এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, আচ্ছা, অনেক সময় কি হয় যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কোনো প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, মানে অবজেক্ট যেটা থাকে সেটা থাকেই না, উজ্জ্ব থাকে। তো ওই সেন্টেন্স গুলার ক্ষেত্রে তুমি কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, এটা কয়েকটা মানে রেয়ার, খুবই কম আসে, বাট আসে। তো এটাও তোমাকে একটু শিখতে হবে যে যখন কোনো সেন্টেন্সের অবজেক্টটা উজ্জ্ব অবস্থায় থাকে ওই সেন্টেন্সকে কিভাবে তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা। তো আমি এখন একটু দেখাই তোমাকে, একটা প্যাসিভ ভয়েস দেখাই। প্যাসিভ দেখাই, যেমন his pen has been stolen. ওকে, এটা একটা কি প্যাসিভ ভয়েসে আছে। দেখো, his pen has been stolen, এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি আছে, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো এটা একটা প্যাসিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে তোমাকে যখন আবার অ্যাক্টিভ করতে বলবে তখন তুমি কিভাবে করবে, দেখো এই সেন্টেন্সে কিন্তু বাইও নাই, বাইয়ের পরে যে আরেকটা অবজেক্ট থাকে সেটাও নাই। নর্মালি প্যাসিভে কিন্তু আমাদের রুলস অনুযায়ী কি থাকবে, সাবজেক্ট থাকবে, অক্সিলারি থাকবে, ভি3 থাকবে, একটা বাই থাকবে, এন্ড দেন অবজেক্ট থাকবে। এটা আমাদের নর্মাল ছিল। বাট এখন দেখো এখানে বায়ু নাই, অবজেক্টও নাই। অবজেক্ট যখন নাই তাহলে তুমি কাকে এখানে আনবে, তোমাকে তো আগে ওই অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হবে, তাহলে কাকে আনবো। তো এই ধরনের সেন্টেন্সে তোমাকে একটু ট্রিকি, মানে একটু জ্ঞান খাটিয়ে একটা মানে মানানসই সাবজেক্ট বসাতে হবে। ওকে, যেমন কি বললাম, এই সেন্টেন্সটা আগে একটু খেয়াল করো, কি বললাম, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, মানে তার কলমটি চুরি হয়ে গেছে। তার মানে কেউ না কেউ তো তার কলমটি চুরি করে নিয়ে গেছে, বাট কে নিয়ে গেছে এটা তো আমরা জানি না। এই জন্য আমরা এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ইউজ করব, সেটা হচ্ছে সামওয়ান। তো আমরা এটাকে কি দিয়ে লিখতে পারি, সামওয়ান। ওকে, এইভাবে তোমাকে একটা মানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী একটা মানানসই সাবজেক্ট বসাতে হবে। যখন দেখবা যে কোনো অবজেক্ট নাই, আমি কাকে সাবজেক্ট আনবো অ্যাক্টিভ করার জন্য, তখন তোমাকে মানানসই একটা সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা বসালাম কি, সামওয়ান, মানে কেউ একজন তার কলমটি চুরি করে নিয়ে গেছে। অলরাইট, সো সামওয়ানের পরে এখন অক্সিলারি দেখি, দেখো অক্সিলারি আছে হ্যাজ বিন। হ্যাজ বিন কখন ইউজ হয়, যখন হ্যাজ থাকে। একটু আগে আমরা দেখে আসছি না অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, যে হ্যাজ থাকলেই কিন্তু হ্যাজ বিন ইউজ হয়, তার মানে এখানে হ্যাজ হবে। অলরাইট, সামওয়ান হ্যাজ, এরপরে মূল ভার্বটা দেখি, মূল ভার্ব হচ্ছে কি, স্টোলেন। এখন তুমি কি মূল ভার্বটা এখানে কি ইউজ করবা, দেখো হ্যাজ এর পরে কিন্তু সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ হয় টেন্স অনুযায়ী। এখন তোমাকে টেন্সটা ফলো করতে হবে, আর এই আমি আগেই বলে দিচ্ছি ভয়েস শিখতে হলে অবশ্যই টেন্স জানতে হবে। অলরাইট, তাহলে টেন্স অনুযায়ী আমরা জানি হ্যাজ এর পরে অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ হয়, তার মানে স্টোলেনই থাকবে। ওকে, সামওয়ান হ্যাজ স্টোলেন, এরপরে কি করব, যেই সাবজেক্ট আছে সেটাকে আমরা অবজেক্টে নিয়ে যাব, হিজ
পেন, মানে হয়ে গেল কি সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। অলরাইট? তাহলে এইভাবে তুমি কি করবা, একটা অ্যাপ্রোপ্রিয়েট মানে মানানসই একটা সাবজেক্ট তোমাকে বসাতে হবে। আচ্ছা আমরা এবার কোনো আরেকটা দেখি, আরেকটা প্যাসিভ দেখি। যেমন I had been invited to the party. ওকে। সো এটা একটা প্যাসিভে আছে, এটাকেও তোমাকে বলল কি অ্যাক্টিভ করো। দেখো এখানে কি, কি আছে? সাবজেক্ট আছে, হ্যাড বিন মানে অক্সিলারি ভার্ব আছে, ইনভাইটেড মানে আ মূল ভার্ব ও আছে। টু দ্য পার্টি মানে এখানে একটা অবজেক্ট আছে, বাট এই অবজেক্টটা তো তুমি সাবজেক্ট আকারে বসাতে পারবে না। টু দ্য পার্টি কিন্তু আর তুমি শুরুতে আনতে পারবে না। তার মানে এখানেও কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট লাগবে। ব্যক্তিবাচক অবজেক্টই কিন্তু শুরুতে বসবে। তো ব্যক্তিবাচক অবজেক্ট কিন্তু এখানে নাই। এখানে বলা হয়েছে কি আই হ্যাড বিন ইনভাইটেড টু দ্য পার্টি, মানে আমাকে পার্টিতে ইনভাইট করা হয়েছিল। তাহলে কেউ না কেউ একজন তো আমাকে ইনভাইট করছে, সেটা যে কেউ হতে পারে। এই সেন্টেন্সটাও তুমি সামওয়ান দিয়ে লিখতে পারো, বা সামওয়ান দিয়েও লিখলেও ক্ষতি মানে ভুল হবে না। কিন্তু তুমি দেখো অর্থটা বোঝার চেষ্টা করো যে কেউ একজন আমাকে পার্টিতে ইনভাইট করছে। এটা কেমন শোনায়? পার্টিতে যে ইনভাইট করবে অবশ্যই তো সে তোমাকে পরিচিত। সে অবশ্যই তোমাকে চিনে বা তুমি তাকে চেনো। যে কেউ তো আর তোমাকে পার্টিতে ইনভাইট করবে না। সামওয়ান দিয়েও তুমি লিখতে পারো, বাট এটা মানানসই হবে না। তো মানানসই কিছু তোমাকে একটা লিখতে হবে। যেমন পার্টিতে তোমাকে কে ইনভাইট করতে পারে? তোমার ফ্রেন্ড, তোমার আঙ্কেল বা তোমার সিস্টার, ব্রাদার যে কেউ। যে যাকে তুমি চেনো এমন কেউ তো তোমাকে পার্টিতে ইনভাইট করবে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করব মাই ফ্রেন্ড দিয়ে। ওকে? তো আমি এটাকে কমপ্লিট করব মাই ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করছে। তো এটা আমি একটা কি করলাম, সাবজেক্ট আমার মতো করে মানানসই একটা সাবজেক্ট বসিয়ে দিলাম। এরপরে অক্সিলারি দেখো হ্যাড বিন। হ্যাড বিন কখন হয়? যখন আমাদের হ্যাড থাকে তখনই তো প্যাসিভে হ্যাড বিন হয়। তাহলে আমরা এখানে লিখে দিব হ্যাড। এরপরে মূল ভার্বটা দেখো ইনভাইটেড। হ্যাড এর পরেও কিন্তু ভিচি ফর্মই বসে, তার মানে ইনভাইটেডই থাকবে। ওকে, তাহলে মাই ফ্রেন্ড হ্যাড বিন ইনভাইটেড। এরপরে কি হবে? এই যে দেখো যে সাবজেক্ট আছে সেটা চলে যাবে অবজেক্টে, মানে আইটা হয়ে যাবে মি। তারপরে যে বাকি এক্সটেনশন যেটা আছে সেটা লিখবো। অলরাইট? তাহলে এটা হয়ে গেল কি মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি টু দ্য পার্টি। দেখো এভাবেই কিন্তু আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো একটা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট বসিয়ে। এগুলো খুব রেয়ার, মানে কয়েকটা আছে যেগুলো তোমাকে একটু প্র্যাকটিস করলে এটাও তোমাদের আয়ত্তে হয়ে যাবে যে কিভাবে অবজেক্ট ছাড়া প্যাসিভকে তুমি অ্যাক্টিভ করতে পারো। অলরাইট? আচ্ছা এবার আমরা আরেকটা প্যাসিভ দেখি। যেমন দা thief was caught. ওকে? দ্য থিফ ওয়াজ কট, এটা একটা প্যাসিভে আছে। সো এটাকে এখন তোমাকে অ্যাক্টিভ করতে হবে। এই সেন্টেন্সটাও দেখো কোনো বায়ও নাই আর বায়ের পরে কোনো অবজেক্টও নাই। সো এই সেন্টেন্সটার এবার অ্যাক্টিভ কি হবে? একটা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট তোমাকে এখানে বসাতে হবে। বসিয়ে তারপর এটাকে তোমাকে প্যাসিভ অ্যাক্টিভ করতে হবে। সো এইটার অ্যাক্টিভটা কি হবে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখি কারা, কারা এটা বুঝতে পারছো। তো ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।